আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম সিলেট অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি, গণপরিবহন সংকট, যানজটে নাকাল রাজধানীবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণে সহায়তার আশ্বাস সরকারের, ফ্যাসিস্ট আমলের অব্যবস্থাপনায় প্রাণহানির কারণ অভিযোগ বিএনপির। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জনসমর্থন থাকলে বিএনপির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, মন্তব্য প্রধানমন্ত্রী। বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন। এবং বিশ্বকাপে গোল্ডেন বুট আর বলের লড়াইয়ে আবারও মেসি এমবাপ্পে দ্বৈরথ, সম্ভাবনা দৌড়ে কেইন, বেলিংহাম ও ইয়ামালো। দর্শক, এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। এবার জানাবো বিস্তারিত সংবাদ। রাতভর বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ভোর থেকে টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও সিলেট, সুনামগঞ্জ ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, আবার কোথাও দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট। সুরমা, শঙ্খ ও ডলু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে চট্টগ্রামের শঙ্খ ও ডলু নদী। প্লাবিত হয়েছে চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। চট্টগ্রাম বান্দরবান মহাসড়কের বিভিন্ন অংশ পানির নিচে চলে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহায়তার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা চট্টগ্রাম 14, চন্দনাইশ, আংশিক সাতকানিয়ার জন্য 30,000 পরিবার এবং সাতকানিয়ার জন্য চট্টগ্রাম 15-এর জন্য আমাদের 20,000 পরিবার। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের অনেক স্থান সাময়িকভাবে প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাত্র 1-2 ঘন্টা বৃষ্টি হলেই এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়। পাই নাই, আর আমাদের বাসা বাড়িতে পানি উঠে গেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈরে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে থাকায় 10 থেকে 15টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে কুমিল্লায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে ফিরতে শুরু করেছে অনেকে। তবে কাদামাটি, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানিতে যদি আসলে সম্পূর্ণ তলাই গেছে, কেউ মাল সামান বাইক করতে পারছে, কেউ পারে নাই। আমি একবার ভিয়া মালামাল বসাই রাখতেছি, ফ্যান যা কিছু আসলো সব আবার নষ্ট হয়ে গেছে। এখন কোথায় থাকবো, কিভাবে থাকবো? খাট একটা ছিল, তাও ভাইসে চলে গেছে, ভেঙে গেছে সবকিছু, কিছুই নাই। বৃষ্টি কমে আসায় রাঙামাটিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। তবে পশ্চিম লাইলাঘোনা ইউনিয়নে এখনও পানিবন্দী হয়ে আছে 150 শতাধিক পরিবার। ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সহ বিভিন্ন সংগঠন। রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। নিচু এলাকা, অলিগলি এবং প্রধান সড়কে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। টানা 9 দিনে বৃষ্টিতে ঝালকাঠিতে তলিয়ে গেছে আমনের বীজতলা ও ফসলের ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ক্ষয়ক্ষতি তো হয়েছে, বৃষ্টির ক্ষতি হয়েছে, কিন্তু মানুষও নামতে পারে না কামে কাজে। হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জে প্লাবিত হয়েছে প্রায় 35টি গ্রাম। ভেঙে গেছে মাটির ঘর, ধানি জমি, শাকসবজি ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক।
টানা 10 দিনের বৃষ্টিতে ভোলার মনপুরা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অতি জোয়ারে ইলিশা ফেরিঘাট প্লাবিত হয়েছে। টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া দিনাজপুরের হিলি ও কক্সবাজার সহ দেশের বেশ কিছু জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে এখনও পানিবন্দী আছে অনেক মানুষ। সাকিব আল হাসান, RTV। টানা বৃষ্টি উজানের ঢলে নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় নীলফামারীর ডিমলা, জলঢাকা এবং লালমনিরহাটের তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে বাড়িঘর ও ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘণ্টায় উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। সকালের বৃষ্টি যেন রাজধানীর গতি থামিয়ে দেওয়া এক দীর্ঘ দুর্ভোগ। জলাবদ্ধ সড়ক, স্থবির যান চলাচল, গণপরিবহনের সংকট সব মিলিয়ে কর্মদিবসের শুরুতেই ভোগান্তিতে লাখো নগরবাসী। অফিসে পৌঁছানোর তাড়া, পরীক্ষার ক্লাসে যোগ দেওয়ার চিন্তা সবকিছুকে ছাপিয়ে নগরবাসীর নিত্যসঙ্গী হয়ে ওঠে পানি আর যানজট। টানা দ্বিতীয় দিনের বৃষ্টিতে রাজধানীর দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন তৌফিকুল ইসলাম আশিক। সোমবার ভোর থেকেই ছিল মেঘলা আকাশ। সকাল 7টার দিকে ভারী বর্ষণের পর থেমে থেমে বৃষ্টি চলতেই থাকে। সপ্তাহের কর্মদিবসের শুরুতেই ঘর থেকে বের হয়ে জলাবদ্ধতা আর যানজটের মুখে পড়েন রাজধানীবাসী। গেল দিনের বৃষ্টির কারণে প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি। কোথাও হাঁটু পানি, কোথাও তারও বেশি। বৃষ্টি বাদল কেউ কামে নিতে চায় না। এই বৃষ্টি বাদলের সময় আমাদের খুব কষ্ট হইতেছে। ঢাকা শহরে যেই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নেই, এই ব্যবস্থাটা হলে যেমন পরিবহনগুলো বিভিন্ন জায়গায় আটকে যায়, এই জন্য জনসাধারণের দুর্ভোগ হইতেছে। এটা নিষ্কাশনের জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে। যে বৃষ্টির কারণেই মেট্রো রেল ইউজ করতেছি। রাস্তাঘাটে অনেক বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি, রাস্তাঘাট সব তলানো। পানি জমে কমে যায় যানবাহনের গতি। বিভিন্ন এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম, ফলে বাসগুলোতে ছিল উপচে পড়া ভিড়। গুলশান যাব 9টার সময় এখানে দাঁড়াইছি, অথচ এখনো আমি কোনো গাড়ি পাইলাম না। গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি তোলা যাচ্ছে না, আর গাড়িতে উঠলেও গাড়ি অনেক টাকা ভাড়া নেয় বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টি অব্যাহত থাকলে রাজধানীর নিচু এলাকায় জলাবদ্ধতা ও যানজটের পরিস্থিতি আরও বাড়তে পারে। 14-15 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিন্তু তীব্রতা কমে যাবে। বৃষ্টিপাত কমে গিয়ে 16 তারিখ থেকে পুনরায় নতুন করে আবার মৌসুমী বায়ুর সক্রিয়তা জোরদার হতে পারে। সে কারণে 16 তারিখ থেকে আবার সারা বাংলাদেশে পুনরায় বৃষ্টিপাত একটু একটু করে আবার বৃদ্ধি পেতে পারে। টানা বৃষ্টিতে নগর জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হলেও দ্রুত পানি নিষ্কাশন ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। চট্টগ্রামে বন্যা কবলিত সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের এখন বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তার অগ্রাধিকার দিচ্ছে। ক্ষতিগ্রস্তরা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্য সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলেও জানান প্রতিমন্ত্রী। শুধু এই মুহূর্তে খাবার যুগই আমরা আমাদের দায়িত্ব শেষ করব না। পানি নেমে যাবার পর পুনর্বাসনের যে মূল কর্মযজ্ঞ, সেখানেও আমরা দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটের মেরামত থেকে শুরু করে গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তাদের ভোটে নির্বাচিত সরকার, এই বিএনপি সরকার, তারেক রহমানের সরকার সর্বতভাবে কাজ করবে ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বন্যায় মানুষের প্রাণহানি ঘটেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। বলেন,
বিশেষ দেশকে খুশি করতে তৎকালীন সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছিল। এর কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের ব্যাপারে দলের চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়ে সরকার সজাগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। টানা অতিবৃষ্টিতে আমাদের বৃহত্তর চট্টগ্রাম, সিলেট যেভাবে প্লাবিত হয়েছে, বন্যার্থ মানুষের এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো এবং নিশ্চয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও যথাযথ পুনর্বাসন তাদের হবে। দেশের প্রত্যেকটি মানুষ, সচ্ছল মানুষ, তারা যাতে এই বন্যা দুর্গতদের সাহায্যার্থে সেখানে ত্রাণ পাঠানোর জন্য তার জন্য সকলে এগিয়ে আসেন। রাজধানীর গুলশান লেকে জলস্রোতে ভেঙে যাওয়া রাস্তার অংশ রাজুকের হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তা মেরামত করবে না বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম। ভেঙে যাওয়া অংশ পরিদর্শন শেষে তিনি জানান তারা বিষয়টি রাজুককে চিঠি দিয়ে জানাবেন। এ বিষয়ে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। সমস্যা সমাধানে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এয়ার বাদলের রিপোর্ট। দেখে মনে হবে নায়াগ্রা জলপ্রপাতের ছোট অংশ, কিন্তু না, এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান লেকের বাড্ডা গুলশান লিংক রোডের একাংশের দৃশ্য। টানা কয়েকদিনের বৃষ্টির ফলে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় রবিবার তীব্র পানির চাপে এভাবেই ভেঙে যায় এবং ভাঙন ধীরে ধীরে বাড়তে থাকে। রাস্তায় চলাচলরত মানুষের ভোগান্তি বাড়ার সাথে সাথে তৈরি হয় যানজট। স্থানটি পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, এটি মেরামত করা তাদের দায়িত্ব নয়, তবে তারা সমন্বয় করে কাজ করবেন। আমরা যেটা আজকে লেকের সামনে যে রাস্তাটা ভেঙে গেছে এবং যেখানে দাঁড়িয়ে কথা বলছি, হাতের বাম সাইডের লেক, এটা রাজুকের অধীনে আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে যেই ব্যবস্থাগুলো আমাদের নেওয়া দরকার, সেই পানিটা না কমা পর্যন্ত সেখানে কনস্ট্রাকশনের কাজগুলো করা সম্ভব নয়, আর এই কাজটা রাজুক করবে। প্রশাসকের এমন বক্তব্যে ক্ষোভ জানিয়ে স্থানীয়রা বলেন, এমন দুর্দশার কারণে তাদের বাড়িতেও পানি উঠেছে। নর্মাল মানুষ তারা চলাফেরা করতে অনেক অসুবিধা হয়ে যায়। এই জন্য এখান থেকে এখানে একটা প্রায়বার উদ্যোগ নেওয়া দরকার সরকারের। আমার বাসাটার মধ্যে পানি উঠে রয়েছে, মাজা হমান, ফ্রিজ, টিভি ইত্যাদি সব শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবে, এটা সে তার নির্বাচনী এলাকা এবং তার গুলশান অফিস এবং তার বাসার অত্যন্ত কাছের এলাকা 19 নম্বর ওয়ার্ডে, এটা উনি খুব দ্রুত এটার পদক্ষেপ নেবেন। যেই যার উপর দায় বার্তাক না কেন, উভয় পক্ষ এসে এই নগর মানুষের যেন ভোগান্তি নয় সেটা দ্রুত পদক্ষেপ নেয়। এ বিষয়ে রাজুক চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে বিষয়টি দ্রুত সমাধান হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। AR বাদল, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ সঙ্গে থাকবে দেশকে এগিয়ে নিতে বিএনপি কোনো বাধা মানবে না। তিনি বলেন, খরা বন্যা থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণ এবং পরিচর্যা করার আহ্বানও জানান তিনি। এছাড়া 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। বরিশালে যাওয়ার পথে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ সাব্বির আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশালের পথে ছুটে চলা প্রধানমন্ত্রী তারেক রহমানের। পথে পথে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত অদম্য এই প্রধানমন্ত্রী হাত নাড়িয়ে জনতার উষ্ণ অভ্যর্থনার জবাব দেন তিনি। বরিশাল সফরে কর্মসূচির শুরুতেই জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার মাঝেই সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তিনি। এলাকাবাসীকে নিয়ে একসঙ্গে 2500 গাছের চারা রোপণ করে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। বক্তব্যে গাছ রোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে রোপণকৃত গাছের চারাকে সন্তানের মতো পরিচর্যা করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই
তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বলেন, আগামী 5 বছরে দেশের সকল পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই। সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরে বরিশাল 30 গোডাউন সাগরদী খালপারে একসঙ্গে 350টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। অংশ নেন দোয়া ও মোনাজাতে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবুজ দেশ গড়ার বার্তা নিয়ে বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে পেয়ে উচ্ছ্বাস আর প্রত্যাশায় মুখর পুরো জনপদ। প্রধানমন্ত্রীর এই সফরে উন্নয়নের দ্বার উন্মোচিত হবে, এমনটাই বিশ্বাস দীর্ঘদিন ধরে অবহেলিত নদীবিধৌত এই অঞ্চলের মানুষের। শামীম চৌধুরী, RTV, 30 গোডাউন, বরিশাল। আধুনিক প্রযুক্তি ও পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে দেশের সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী জনগণের আস্থা ও গর্বের প্রতীক বলেও মন্তব্য করেন সরকার প্রধান। বিস্তারিত শামীম চৌধুরীর আরেকটি রিপোর্টে। বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে পৌঁছে বিস্তীর্ণ জঙ্গলে পরিচালিত মহড়া ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদস্যদের যুদ্ধ প্রস্তুতি, কৌশলগত অবস্থান গ্রহণ এবং বাস্তবসম্মত প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন তিনি। শত্রুপক্ষের ড্রোন মোকাবেলায় ব্যবহৃত এন্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেমের কার্যক্রমও প্রত্যক্ষ করেন সরকার প্রধান। এ সময় আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন সেনা কর্মকর্তারা। মহড়া শেষে জঙ্গলের ভেতর দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। তাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শোনেন এবং যুদ্ধক্ষেত্রের পরিবেশে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সাহসিকতা দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারেক রহমান বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও সম্মান ধরে রাখতে আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সেনাবাহিনীর একটি মূল বিষয় হচ্ছে প্রশিক্ষণ, আরেকটি মূল বিষয় হচ্ছে চেইন অফ কমান্ড। এইটি আমাদেরকে, কারণ ডিসিপ্লিন রক্ষা করতে হলে অবশ্যই চেইন অফ কমান্ড আমাদেরকে মানতে হবে। একই সাথে টেকনোলজির যদি ইনপুট আমরা দিতে পারি, তাহলেই আমরা একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব পরিসরে আরও সুনাম ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। আরেকটি মূল বিষয় হচ্ছে শামীম চৌধুরী, RTV, বাবুগঞ্জ, বরিশাল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে প্রধান করে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দল পরিষদের নাম না দেয় প্রস্তাবিত 17 সদস্যের মধ্যে 12 সদস্যের বিশেষ এই কমিটি গঠন করা হয়। বিরোধী দল এই কমিটির বিরোধিতা করে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে। এর আগে গতকাল সোমবার রাতে চিফ হুইপ বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। আচ্ছা জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন আহ্বান করেছে মহামান্য রাষ্ট্রপতি, সেই সংবিধান অনুযায়ী আর্টিকেল 148 অনুসারে তফসিল উক্ত 17 জনের মধ্যে সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রেখে আজ 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের 5 জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। এই জন্য তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।
18তম সংবিধান সংশোধনী বিল ইনশাআল্লাহ এখানে উত্থাপিত হবে। আমরা আশা করি বিরোধী দলীয় সদস্যগণ ইমোশনাল রাজনীতি না করে আমরা যাতে সংশোধিত একটি শক্তিশালী সংবিধান সংশোধনী বিল আনতে পারি, সেই জন্য গণতন্ত্রের স্বার্থে তারা সহযোগিতা করবেন। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে আত্মসমর্পণ করুক তাকে আগে কারাগারে যেতে হবে। দুপুরে নিজ দফতরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ যেখানে আত্মসমর্পণ করুক কারাগারের বিকল্প পথ নেই। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেয়ার কিছু নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান শামা ওবায়েদ। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে স্বাগতিকদের কাছে একমাত্র টেস্টে ওয়ানডে সিরিজ হারের ব্যর্থতা ভুলে টি-20 ঘুরে দাঁড়াতে মরিয়া ফিল সিমন্সের শিষ্যরা। আগামী 15 জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টি-20তে মাঠে নামবে দুই দল। এরপর একই ভেন্যুতে 17 ও 19 জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-20। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।